ব্যাক এগেন। আজকে আমরা চলে এসেছি তোমাদের সার্কুলার মোশন অর্থাৎ যেটা বৃত্তীয় গতি বলে ক্লাস 11-এ যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারে নিউমেরিক্যাল সলভ করাবো বলে। দেখো, নিউমেরিক্যালের ক্লাস করতে হলে সবার আগে আমাকে যে জিনিসটা জানতে হবে, থিওরি সম্পর্কে নলেজ চাই, অর্থাৎ কনসেপ্ট তোমাকে জানতে হবে। কনসেপ্ট যদি ঠিকঠাকভাবে ক্লিয়ার থাকে তোমার কাছে, নিউমেরিক্যালের ক্লাসে যা পড়ানো হচ্ছে তুমি বুঝতে পারবে। এই ভিডিওটা মেনলি যারা আমার বাড়ির অফলাইন স্টুডেন্ট আছো কিংবা যারা অনলাইনে আমাদের অ্যাপে ক্লাস করেছো, সার্কুলার মোশনের ক্লাস A to Z থিওরি সেকশন যারা দেখেছো, তারা এই ভিডিওটা ইজিলি বুঝতে পারবে। যারা রিসেন্ট একদম হয়তো কখনো এর আগে সার্কুলার মোশন কখনো করনি, বা আমাদের ইউটিউবে বা কখনো টোটাল এর আগের যে কনসেপ্টগুলো রয়েছে সেগুলো যারা দেখোনি, তারা কিন্তু এই ক্লাসটা বুঝতে পারবে না। এটা দুঃখের বিষয় হলেও এটাই হচ্ছে সত্যি কথা, কারণ আমি সত্যি কথা বলে দিতেই ভালোবাসি। ভিডিও দেখার আগে, পুরো ভিউজ দেখার আগে পুরো ভিডিও দেখবে তুমি, তারপর শিখবে না, তারপর লাস্টে আবার আমাকে বলবে। তার থেকে যারা অফলাইনে ক্লাস করেছো অথবা আমাদের কাছে যারা অনলাইন অ্যাপে যারা ক্লাস করো, যারা করেছো, তারা থিওরি জানো, তারা কনসেপ্ট জানো, প্রমাণগুলো জানো, কি করে সূত্রগুলো আসছে সেগুলো জানো, সবকিছু জানো বলে এই অঙ্ক দেখলে এখন তোমরা বুঝতে পারবে। আর যারা ফার্স্ট টাইম করছো সার্কুলার মোশনে, স্যার অঙ্ক দেখে নি বুঝে যাবো, কোনোদিন বুঝতে পারবে না। বা বাড়িতে যারা অ্যাটলিস্ট সার্কুলার মোশন পড়েছো একবার, ঠিক আছে, ধরো কোনো স্যারের কাছে করেছো, তারা বুঝতে পারবে। আর আমি এখানে যে কটা কোশ্চেন করাবো সব কটা টেস্ট পেপার থেকে, টেস্ট পেপার বলতে তোমাদের যে কোয়েশ্চেন ব্যাংক প্রশ্ন বিচিত্রা, সব কটা কোশ্চেনই প্রশ্ন বিচিত্রা থেকে তোলা, অথবা সব কটা কোশ্চেনই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো, সেগুলো নিয়ে তুলেছি। আর এগুলো সব কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্ন, সবই কোয়েশ্চেন ব্যাংকে তোমরা পেয়ে যাবে। আর এইখানে যে কটা টাইপ আমি সার্কুলার মোশন করাবো, এর বাইরে একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে না, একটা অঙ্ক তোমাদের এর বাইরে পরীক্ষাতে পড়বে না। দেখো, এখানে সবার আগে বলছে সার্কুলার মোশনে কিছু কনসেপ্ট তোমাকে জানতে হবে। প্রথমত বলি, ধরো কোনো বৃত্তাকার পথে যদি কোনো একটা বৃত্তাকার পথ হয়, বৃত্তাকার পথে যদি কোনো একটা বডি ঘুরে বেড়ায় বা কোনো একটা বস্তু যদি এই বৃত্তাকার পথে যদি ঘুরে বেড়ায়, ধরো এখানে বস্তুটা রয়েছে, সেই বস্তুটার ভর সাপোজ ধরে নাও এম ভরের কোনো একটা বস্তু রয়েছে, সে হয়তো বৃত্তাকার পথে ঘুরে বেড়াচ্ছে। সে সবসময় জানবে বাইরের দিকে একটা বল ফিল করে, সেই বলটার নাম হচ্ছে অপকেন্দ্র বল, এটা তোমরা জানো। এই অপকেন্দ্র যে বল যেটা, এই অপকেন্দ্র বলটাকে, অপকেন্দ্র যে বল যেটা, হ্যাঁ, অপকেন্দ্র বলটাকে আমরা এভাবে লিখি F = mv² হচ্ছে r, এভাবে লেখা হয়। ঠিক আছে, কেউ কেউ এভাবে লেখে, কারোর আরো একটু বেশি পাকামো করার শখ থাকে, আমার মতন যারা এক্সট্রা পাকা, ঠিক আছে, তারা আবার এরম ভাবে লেখে, এটাকে m⍵²r এভাবে লেখে। ঠিক আছে, তো এই ওমেগার জায়গাতে তুমি VR বসাবে, সার্কুলার মোশনে ভিডিও দেখে থাকলে তুমি জানবে, ওমেগার জায়গায় VR বসাবে। ঠিক আছে, ওমেগার জায়গা বসাবে v/r, বসাবে v/r, এখানে বসাবে v/r, বসালে এটা v²/r আসবে। তো যারা এটা লেখো তারাও কারেক্ট, ঠিক আছে, আর যারা এটা লিখে চলে সহজ সরল সমীকরণ, তারাও কারেক্ট, বোথ আর কারেক্ট। ঠিক আছে, তো আমরা আপাতত এই সমীকরণটা দিয়ে অঙ্কটা করব। কোয়েশ্চেনটা একটু দেখো কি বলছে। বলছে এম ভর বিশিষ্ট একটা কণা 10 সেন্টিমিটার ব্যাসের একটা বৃত্ত পথে, 10 সেন্টিমিটার ব্যাসের একটি বৃত্তের পরিধি 20 সেন্টিমিটার/সেকেন্ড সমদ্রুতিতে চলছে। তাহলে বৃত্তটার যেটা ব্যাস সেটা বলে দিয়েছে 10 সেন্টিমিটার, বৃত্তটার যেটা ব্যাস সেটা বলেছে 10 সেন্টিমিটার, মানে এখান থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত টোটালটা হচ্ছে 10 সেন্টিমিটার। আমাদের শুধু রেডিয়াসটুকু লাগবে, আমাদের রেডিয়াস এখান থেকে স্টার্ট করে এতটুকু পর্যন্ত রেডিয়াস, যে রেডিয়াসটা হচ্ছে r = 5 হবে। কারণ ভাই ব্যাস যদি 10 হয় তাহলে এইটুকু রেডিয়াস কত হবে, রেডিয়াস 5 হবে। তাহলে আমি এখানে লিখে নিলাম r = হচ্ছে 5, বৃত্তের পরিধি হচ্ছে কত স্পিডে ঘুরছে, 20 মিটার/সেকেন্ড বেগে। তাহলে ভেলোসিটি কত, ভেলোসিটি হচ্ছে 20 সেন্টিমিটার/সেকেন্ড, এটা হয়ে গেল। আচ্ছা, কি বলেছে অভিকেন্দ্র ত্বরণ কত, অভিকেন্দ্র ত্বরণ কত, অভিকেন্দ্র বল বা অপকেন্দ্র বলের সমীকরণ একই আসে। অপকেন্দ্র বলের সমীকরণ যেরকম F = mv²/r এসছে, অভিকেন্দ্র বলের সমীকরণও কিন্তু সেম আসবে, mv²/r, সেমই আসবে। তাহলে অভিকেন্দ্র বলটা কত, অভিকেন্দ্র বল হচ্ছে mv²/r। দেখো আমাদেরকে ত্বরণ বার করতে দিয়েছে, অভিকেন্দ্র কি বার করতে দিয়েছে, অভিকেন্দ্র ত্বরণ মানে অ্যাক্সিলারেশনটাকে বার করতে দিয়েছে, এটাকে ক্যালকুলেট করতে দিয়েছে। তাহলে একটু কায়দা মারতে হবে, এফ এর জায়গাতে এটাকে ভেঙে দাও, মাস ইন্টু অ্যাক্সিলারেশন = mv²/r, এম আর এম কেটে দাও, তাহলে a = চলে আসলো v²/r। স্যার ভেলোসিটি কত, ভেলোসিটি 20, ভেলোসিটির জায়গায় 20 লিখে দাও, 20², আর নিচে হচ্ছে r, স্যার আর কত, আর হচ্ছে 5, তাহলে নিচে 5 লিখে দাও। তাহলে দেখো এর জায়গায় এ থাকলো, এখানে থাকলো 400, আর নিচে থাকলো 5, 5 8 হচ্ছে 40, 80 হয়ে গেল অ্যান্সার। অর্থাৎ অ্যাক্সিলারেশন আসলো 80 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার, অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যান্সার। 80 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ হবে, এটাই হচ্ছে অভিকেন্দ্র ত্বরণের মান বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে একটা কোশ্চেনের সলিউশন হয়ে গেল, ইজি কোশ্চেন ছিল। কোশ্চেনটা পড়েছিল 2010 সালে পড়েছিল, ঠিক আছে কোশ্চেনটা।
তোমাদের বোর্ডে আসা প্রশ্ন 2010 সালে কোশ্চেন পড়েছিল, আস্তে আস্তে লেভেল আমরা আপ করব, যখন লেভেল আপ করাবে দেখবে কিছু কিছু জয়েন্টের কোশ্চেনও আমরা করিয়ে দেবো। মোটামুটি কথা হচ্ছে যারা আজকের ভিডিওটা দেখছো সব ধরনের অঙ্ক আজকের ক্লাসে তোমরা শিখে যাবে, এর বাইরে আর কোনো টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আর পড়বে না। কিন্তু একটা কথা মাথায় রেখে চলো যে স্যার আমি এইখানটাতে স্যার আপনি করিয়েছেন 10 সেন্টিমিটার ব্যাসের, পরীক্ষাতে স্যার দিয়ে দিয়েছে 2 সেন্টিমিটার ব্যাসের, আমি স্যার করে আসতে পারিনি। ওই রকম ছাগল হলে ভাই ফিজিক্স নিয়ে লাভ নেই, অন্য টপিক চুজ করো তুমি, সেটা তোমাকে নিয়ে করতে হবে। কোশ্চেনের টাইপ সেম থাকবে, ডেটা চেঞ্জ আসবে, 10 সেন্টিমিটারের জায়গাতে 5 সেন্টিমিটার দিয়ে দিতে পারে, 10 সেন্টিমিটার জায়গাতে 2 সেন্টিমিটার দিয়ে দিতে পারে, কিন্তু টাইপ আমি আজকের ভিডিওতে যে কটা টাইপের অঙ্ক করাবো সব কটা অঙ্ক সার্কুলার মোশন থেকে, এই অঙ্কগুলোই পরীক্ষাতে পড়বে। যদি সার্কুলার মোশনের অঙ্ক তোমাদের 11 এর বোর্ডের পরীক্ষায় দেয়, মানে স্কুলের পরীক্ষা যদি থাকে, মানে তোমরা তো স্কুল কোশ্চেন করতে পারে জানো, তাহলে যা কটা টাইপ আমি শেখাবো এর বাইরে কোনো টাইপ হবে না। সব কটা কোশ্চেন আমাদের এখানে করা, সব কটা কোশ্চেন ব্যাংক থেকে তোলা বা প্রশ্নবিদ্যা থেকে তোলা। আর একটা কথা আমার এখানে বলবার আছে, যেটা আমি বলতে চাই, আমি সবকটা অঙ্ক হয়ে যাওয়ার পর একটা অঙ্ক তোমাদেরকে আমি হোমওয়ার্ক হিসেবে দেবো, স্ক্রিনের ওপর কোশ্চেনটা উঠবে লাস্টে, ওই কোশ্চেনটা তোমরা সলিউশন করে মানে তোমরা কমেন্টটাকে কিন্তু অবশ্যই পোস্ট করবে যে কত উত্তর হবে, ঠিক আছে? তো দেখতে থাকো, এর পরের যে কোশ্চেনটা আছে, এটা ফার্স্ট কোশ্চেন গেল, এর পরের কোশ্চেনটা দেখতে থাকো। দেখো দেখো এই যে অঙ্কটা করব, এই কোশ্চেনটা হচ্ছে কোশ্চেন ব্যাংকে সার্কুলার মোশনের সেকেন্ড কোশ্চেন। আর এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন, অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হবে। নর্মাল পাতি ফর্মুলার মধ্যে বসালেই যে অঙ্ক হয়ে যাবে সেটা কিন্তু এই ধরনের অঙ্ক না, মানে এই অঙ্কটা কিন্তু সে ধরনের অঙ্ক না, ভালো কনসেপচুয়াল কোশ্চেন, ব্রেন লাগবে এটা করতে গেলে। দেখো কি বলছে, 4 মিটার লম্বা একটি সুতোর নিচে 60 গ্রাম ভর যুক্ত করা আছে। মানে ধরো এটা একটা সুতো, এই সুতোটার নিচে এই জায়গাটাতে একটা 60 গ্রাম ভরকে যুক্ত করেছো, ঠিক আছে? এই সুতোটার নিচে এই জায়গাটা 60 গ্রাম ভরকে তুমি যুক্ত করে রেখেছো, ভালো কথা। সুষম বেগে সেটা অনুভূমিক তলে ঘুরছে। সুষম বেগে অনুভূমিক তলে ঘুরছে মানে কি, তুমি এইভাবে ঘোরাচ্ছ, এইভাবে ঘোরাচ্ছ, এইভাবে ঘোরাচ্ছ, এইভাবে ঘোরাচ্ছ, ঠিক আছে? এইভাবে ঘোরাচ্ছ জিনিসটাকে, এইভাবে ঘোরাচ্ছ। তুমি কিন্তু এইভাবে ঘোরাচ্ছ না, তুমি কিভাবে ঘোরাচ্ছ, তুমি এইভাবে ঘোরাচ্ছ, এইভাবে ঘোরাচ্ছ, এইভাবে ঘোরাচ্ছ। সুষমভাবে অনুভূমিক তলে সেটা ঘুরছে। বৃত্তপথের তল সুতোর প্রান্ত থেকে 3.2 মিটার নিচে অবস্থান করছে। দেখো ব্যাপারটা কি হয়েছে, ব্যাপারটা এবার ভালো করে বলি। মনে করো এই জায়গাতে একটা কোনো বিন্দু থেকে কোনো একটা সুতোকে বেঁধে, এরকম জায়গাতে কোনো সুতোতে কোনো একটা ঢিল বেঁধে, কোনো এখানে মনে করো কোনো একটা ঢিল রয়েছে, এরকম একটা কোনো ঢিল বা কোনো একটা বস্তু রয়েছে, সেই বস্তুটাকে ধরে নিয়ে তুমি কি করছো, এরকম বৃত্তাকার পথে এরমভাবে ঘুরছো। কীরমভাবে ঘোরাচ্ছ দেখো, তুমি ঘোরাচ্ছ হচ্ছে এরমভাবে ঘোরাচ্ছ, এইভাবে ঘোরাচ্ছ, এইভাবে ঘোরাচ্ছ। মানে এই ঢিলটা কীরমভাবে ঘুরছে জানো, ঢিলটা ঘুরছে এরকমভাবে, ধরো এরকমভাবে ঘুরছে, এরকমভাবে ঘুরছে, মানে এইভাবে ঘুরছে আর কি, এইভাবে ঘুরছে। আমি যদি পুরোটাকে যদি বোল্ড করে দিই, পুরোটাকে যদি আমি মুড়িয়ে বোল্ড করে দিই পুরোটাকে, তাহলে দেখতে এরকম লাগবে, বিষয়টা এরকম লাগবে দেখতে, ঠিক আছে? এভাবে ঘুরছে আর কি, ভালো কথা। আচ্ছা সুতোটা, এইটা সুতো, এটা নিশ্চয়ই সুতো, বুঝতে পারছো, সুতোর সাথে ঢিল বাঁধা আছে। সুতোটার লেন্থ কত বলে দিয়েছে, 4 মিটার লম্বা একটি সুতোর নিচে। সুতোটার লেন্থ হচ্ছে 4 মিটার, মানে এখান থেকে শুরু করে 4 মিটার হচ্ছে এই টোটাল সুতোটা, এই টোটাল সুতোটা হচ্ছে 4 মিটার, টোটাল সুতো হচ্ছে 4 মিটার, ভালো কথা। 60 গ্রাম ভর যুক্ত করা আছে, তাহলে এটার যে মাস যেটা এম, সেটা নিচের দিকে যে ফোর্স দিচ্ছে সেটা হচ্ছে এমজি। মাথায় রেখে চলো এম এর মান কিন্তু 60 গ্রাম, গ্রামে রেখে অঙ্ক হবে না, কেজিতে কনভার্ট করতে হবে। তাহলে গ্রাম থেকে কেজিতে যাওয়ার উপায় হচ্ছে 1000 দিয়ে ভাগ করো, তাহলে 60/1000 করে দিলাম, তাহলে একটা জিরো কেটে গেল, তাহলে চলে আসলো 6/100 এত কেজি, 6/100 কেজি আসলো, 6/100 কেজি আসলো। আচ্ছা এখান থেকে আমরা একটা লাইনকে ড্র করছি, এখান থেকে আমি একটা লাইনকে ড্র করছি এরকমভাবে, ঠিক আছে? আমি লাইনকে ড্র করে নিচ্ছি, দেখো দেখাচ্ছি আমি, এইভাবে একটা লাইন ড্র করছি, লাইন ড্র করলাম, অসুবিধা নেই, এবার একটা লাইন ড্র করলাম, অসুবিধা নেই। এবার এখান থেকে এই মানটাকে আমি জুড়ে দিচ্ছি, একটুখানি মনোযোগ সহকারে বুঝবে, কতগুলো কথা বুঝবার আছে। দেখো এখান থেকে তুমি যে লাইনটাকে ড্র করেছো, এটা হচ্ছে যে বিন্দুতে তুমি মানে সুতোটাকে ধরেছিলে, সেখান থেকে যে অনুভূমিক তলে সুতো মানে ঢিলটা ঘুরছে তার দূরত্ব। মানে ব্যাপারটা ভালো করে বুঝবে যে ওই বৃত্তপথের তল সুতোর উপর প্রান্ত থেকে 3.2 মিটার নিচে অবস্থিত। এটা হচ্ছে বৃত্তপথটার তল, এই তলটা সুতোর উপরের প্রান্ত থেকে 3.2 মিটার নিচে অবস্থিত। যেটা বলেছিল সেটা ভালো করে কথাগুলো বোঝবার চেষ্টা করো, কি বলছে শোনো।
ওই বৃত্তপথের তল মানে এই তলটা সুতোর উপরের প্রান্ত থেকে 3.2 মিটার নিচে অবস্থিত। মানে বললে আমাদের এই যে এইখান থেকে এইটুকু যেটা, সেটা সোজা কথা 3.2 মিটার, এটা সোজা কথা 3.2 মিটার হয়ে গেল। এবার তুমি বুঝে গেছো অঙ্ক কি করে সলিউশন করতে হবে। দেখো এটা যদি বৃত্তের, এটা যদি মানে অতিভুজ হয়, এটা যদি লম্ব হয়, তাহলে এই যে ভূমি যেটা, অর্থাৎ যেটা বৃত্তটার রেডিয়াস, ঠিক আছে, যেটা বৃত্তটার রেডিয়াস, যেটা এই যে বৃত্তটার যেটা রেডিয়াস, ঠিক আছে, এটা যেটা বৃত্তটার রেডিয়াস, ঠিক আছে, এই যে এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, এটা যেটা বৃত্তটার রেডিয়াস, যেটা এই যে রেডিয়াস, যেটা এই রেডিয়াসটা তুমি বার করে নিতে পারবে, ইজিলি ক্যালকুলেশন হয়ে যাবে ভাই। এই রেডিয়াসটুকু ক্যালকুলেশন করা কোনো বড় ব্যাপার না। কি করে স্যার রেডিয়াস ক্যালকুলেশন করব? দেখো এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি কি করে ক্যালকুলেশন করে তুমি জানো? ধরো এটা যদি আরও ধরে নিই, তাহলে আর সমান, এই ভূমি সমান আমি লিখতে পারি রুট ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, মানে 4 স্কোয়ার মাইনাস 3.2 তার হচ্ছে স্কোয়ার, এটা লিখতেই পারো। আরে ভাই পিথাগোরাস দাদুর সূত্র কি করে ভুলে গেলে হবে? এটা অতিভুজের স্কোয়ার আর লম্ব স্কোয়ারকে বিয়োগ করালে তবেই তো এই ভূমি স্কোয়ারটা পাবে, এটুকু তো বুঝতে হবে তোমাকে। তাহলে এটা করে আমি ক্যালকুলেটারে মেরে তোমাদেরকে দেখাচ্ছি, একটুখানি ভালো করে ব্যাপারটা বোঝবার চেষ্টা করো। 4 স্কোয়ার মাইনাস 3.2 স্কোয়ার যদি আমি ক্যালকুলেটারে মেরে হিসাব করি কত হবে দেখো, 4 স্কোয়ার মাইনাস 3.2 মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে 3.2 তার স্কোয়ার, মারলে উত্তর আসছে 5.76, মারলে উত্তর আসছে কত, আর এর মান আসছে হচ্ছে 5.76, তার রুট যেরকম আছে সেরকম, মানে এটার যদি আবার রুট ওভার অ্যান্সার মেরে দিই তাহলে উত্তর আসবে 2.4 মতো, 2.4 মতো রেডিয়াস আসবে, 2.4 মতো রেডিয়াস আসবে। মানে সোজা কথা আমি যদি একবার বলি, এই যে রেডিয়াসটা, এই রেডিয়াসটা আসবে 2.4, এই ব্যাসার্ধটা আসবে 2.4 আসবে, ব্যাসার্ধ 2.4 পাচ্ছি, ঠিক আছে, এই সার্কেলের যে ব্যাসার্ধটা এটা পাচ্ছি 2.4। এবার দেখো এখানে কতগুলো কম্পোনেন্ট তোমাকে খুব ভালো করে বুঝতে হবে, হ্যাঁ একটুখানি ভালো করে ব্যাপারটাকে বোঝবার চেষ্টা করো, তুমি বুঝতে পারবে সবই, ঠান্ডা মাথায় বোঝবার চেষ্টা করলে সব বুঝতে পারবে, ঠান্ডা মাথায় ভাববে। দেখো এটা হচ্ছে সুতো, এই লাল কালারের বডিটা হচ্ছে সুতো। স্যার লাল কালারের লাইনটা যদি সুতো হয়, আমি তো স্যার এইটুকুও করতে পারি যে এই মানে এই যে জায়গাটা, এই যে তুমি ধরো এই যে লাইনটা, এটা তো সুতো বরাবর টান, এটা তো সুতো বরাবর টেনশন ফোর্স, তো এটাকে টি দ্বারা রিপ্রেজেন্ট করো। সুতোর টান সবসময় বস্তু থেকে বাইরের দিকে থাকে, সুতোর টান হচ্ছে টি, বস্তু থেকে বাইরের দিকে টেনশন ফোর্স টি। দেখো ভালো করে ব্যাপারটাকে বোঝো, যদি এই দিক বরাবর একটা উপাংশতে ভেঙে দিই, মনে করো এখানকার কোণটাকে থিটা ধরলাম, তাহলে একান্তর কোণ হিসাবে এই জায়গার অ্যাঙ্গেলটাও আমার থিটা চলে আসবে, নিশ্চয়ই বুঝতে পারলে। দেখে নাও ভাই, আমি যদি এই জায়গাটাতে থিটা ধরি তাহলে আমার এই জায়গাটাও থিটা আসবে, একান্তর কোণ, এই একান্তর কোণ নিশ্চয়ই দেখতে বুঝতে পারছো। জেড তৈরি হয়েছে, দেখো এভাবে, দেখো জেড তৈরি হয়েছে, এ দেখো ব্লু লাইন, রেড লাইন, ব্ল্যাক লাইন, জেড তৈরি হয়েছে, জেড মানে একান্তর কোণ, একান্তর কোণ মানে আমি যদি এই জায়গাটাকে থিটা ধরি তাহলে আমার এই জায়গাটাও থিটা আসবে। আর এই লাইন বরাবর তো সুতোর টান কাজ করবে না, সুতোর এই লাইন বরাবর তো টেনশন ফোর্স কাজ করবে, টেনশন ফোর্স। তাহলে টি এর এই দিকের যে উপাংশটা হবে, টি এর এই দিকের যে উপাংশটা হবে সেটা হবে টি কস থিটা, ঠিক আছে। তাহলে এই দিকের যে উপাংশটা হবে সেটা হচ্ছে টি কস থিটা, আর টি এর এই দিক বরাবর যে উপাংশটা হবে, এই দিক বরাবর যে উপাংশটা হবে সেটা হচ্ছে টি সাইন থিটা, সেটা হচ্ছে টি সাইন থিটা। আর মানে এই মানে কি বলে, এই সুতোর মধ্যে ঢিলটা বা বস্তুটা বৃত্তপথে ঘোরবার জন্য ও বাইরের দিকে একটা ফোর্স ফিল করবে, এরকম ভাবে বাইরের দিকে একটা ফোর্স ফিল করবে, সেটা হচ্ছে এমভি স্কোয়ার বাই আর, যেটা অপকেন্দ্র বল, এমভি স্কোয়ার বাই আর, এটা এই ফোর্সটা বাইরের দিকে সে ফিল করবে। তো এমভি স্কোয়ার বাই আর বলতে পারো, অথবা একটু পাকামো মেরে এম ওমেগা স্কোয়ার আর বলতে পারো, কারণ এম ওমেগা স্কোয়ার আরটা আবার এই অঙ্কতে কাজে লাগবে, সেই জন্য এম ওমেগা স্কোয়ার আর বলতে পারো, অসুবিধা কিছু নেই, এতটুকু পর্যন্ত বলতেই পারো। তাহলে আমরা দুটো ইকুয়েশন এখান থেকে কনফার্ম পাবো, একটা টি কস থিটা উপর দিকে কাজ করছে, সেই ফোর্সটাকে ব্যালেন্স করছে এমজি ফোর্স, ঠিক আছে। যদি টি কস থিটা ফোর্সটা এমজি ফোর্সের সাথে ব্যালেন্স হচ্ছে, একটা সমীকরণ হবে, তাহলে আমরা এখানটাতে লিখবো টি কস থিটা ইকুয়ালস টু এমজি, এটা 1 নম্বর সমীকরণ হলো। আচ্ছা 2 নম্বর সমীকরণ আর একটা লিখতে পারি, টি সাইন থিটা এদিক বরাবর কাজ করছে, এম ওমেগা স্কোয়ার আর এই দিক বরাবর কাজ করছে, তাহলে 2 নম্বর সমীকরণ আর একটা লিখছি, টি সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? টি সাইন থিটা এদিক বরাবর কাজ করছে, এম ওমেগা স্কোয়ার আর বাইরের দিকে কাজ করছে, তাহলে আমি বলতেই পারি টি সাইন থিটা আর এম ওমেগা স্কোয়ার আর সমান, হয়ে গেল এতটুকু অবধি। দেখো কস থিটা,
কস থিটা মানে বোঝায় ভূমি বাই অতিভুজ। তাহলে থিটা কোণের সাপেক্ষে সামনের বাহুটা লম্ব হবে, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। দেখেই বোঝা যাচ্ছে, ভালো করে বুঝবে। যে জায়গাটাতে তুমি অ্যাঙ্গেল নেবে, অ্যাঙ্গেলের সাপেক্ষে সামনের বাহুটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। ঠিক আছে, হয়ে গেল ব্যাপার। তাহলে এটা যদি ভূমি হয়, এটা যদি অতিভুজ হয়, তাহলে আমরা বলতেই পারি কস থিটা কোণের সাপেক্ষে সামনের বাহু কিন্তু লম্ব, এটা কিন্তু লম্ব, এটা কিন্তু লম্ব। এক্ষেত্রে থিটা কোণের সাপেক্ষে সামনের বাহু লম্ব, লম্ব যদি এটা হয়, এটা যদি ভূমি হয়, এটা যদি ভূমি হয়, ভূমি বাই অতিভুজ করলে আমরা কস থিটা পাবো। তাহলে কস থিটার জায়গায় আমি লিখবো ভূমি কত স্যার, ভূমি হচ্ছে 3.2, আর অতিভুজ কত স্যার, এইটা অতিভুজ, 4টা অতিভুজ। মাস কত স্যার, মাস হচ্ছে 6/100, মাসের জায়গায় 6/100 বসাও। জির মান কত স্যার, জির মান 9.8 বসাও। কাটাকাটি শুরু করো, পয়েন্ট তোলো, নিচে একটা 10 চলে আসবে, 0 আর 0 কেটে দাও, 4 আর 32 কাটো, উপরে থাকবে 8, এই 8টাকে নিচে নিয়ে চলে যাও, হয়ে যাবে t = 6 × 9.8, 8টায় নিচে চলে যাবে, হয়ে যাবে 10 × 8 এটা। তো এই হচ্ছে ওভারঅল মান আসছে 6 × 9.8/10 × 8, মানে নিচে থাকছে 80 আর উপরে থাকছে 6 × 9.8, 6 × 9.8/80। ক্যালকুলেটারে মারবো, 6 × 9.8/80 মারলাম, পেলাম 0.735। টেনশন ফোর্স বেরিয়ে গেল, টেনশন ফোর্স কত বেরোলো, 0.735 এত নিউটন, এত নিউটন। এটা টেনশন ফোর্স বেরোলো 0.735 এত নিউটন, হয়ে গেল ব্যাপার। আচ্ছা, এবার এই টির জায়গাতে এই টির মানটা এনে বসাও, সেটা কত, 0.735 সাইন থিটার মান, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। তাহলে থিটা কোণের সাপেক্ষে সামনের বাহু লম্ব 2.4 বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এইটা 4টা, অতিভুজ হচ্ছে 4, এম মানে মাস, মাস কত, এই যে 6/100, 6/100, ওমেগা স্কোয়ার জানি না, রেডিয়াসটা জানি, রেডিয়াসটা কত, রেডিয়াস এইবার তো বার করেছি 2.4 × 2.4, হয়ে গেল অঙ্ক। তাহলে দেখো এখান থেকে 2.4 আর 2.4 কেটে যাবে। আচ্ছা, আর কিছু কাটাকাটি যাচ্ছে, আর কি কিছু কাটাকাটি যাচ্ছে, হ্যাঁ একটা জিনিস কাটবে, 4 আর 100 কেটে এখানে 25 থাকবে, এটা থাকলো। 25টা যেটা নিচে আছে সেটাকে আমরা ওপরে পাঠাবো, আর 6টাকে নিচে পাঠাবো, তাহলে 25টা যাবে ওপরে, 0.735 × 25, 25টা গেল ওপরে, নিচে থাকা 25টা ওপরে গেল, 6টা নিচে যাবে, বাই দিয়ে 6 = ওমেগা স্কোয়ার। ঠিক আছে, হয়ে গেল। ক্যালকুলেটারের মধ্যে মারো এইটার মান, 25 × 0.735 ভাগ, এটা মারলাম, ভাগ 6, তাহলে যেটা আসছে সেটার আবার রুট মারছি একবারে। ঠিক আছে, 1.75 আসছে। শুধু ওমেগা যদি বার করো আফটার রুট করে যদি শুধু ওমেগা বার করো, তাহলে এটার অ্যান্সার আসছে, এইটাকে ক্যালকুলেশন করবার পর যে উত্তরটা আসবে তাকে আবার তো রুট করতে হবে, কারণ এটা ওমেগা স্কোয়ার আছে, শুধু যদি রুট করো ওমেগার মান আসছে 1.75 মতো, ওমেগার মান আসছে 1.75 মতো। আমাকে বলছে যে একবার পূর্ণবৃত্ত ঘুরতে কত সময় লাগবে, মানে পর্যায়কাল জানতে চাইছে, এখান থেকে ঘুরে আবার এইখানে ফিরে আসতে ওর কত সময় লাগবে, এটা জিজ্ঞাসা করেছে। দেখো আমরা জানি t = 2π হচ্ছে ওমেগা হয়, এটাই হচ্ছে পর্যায়কাল বার করবার সমীকরণ, t = 2π/ω। তাহলে টির জায়গায় টি থাকলো, 2πটা 2π রাখলাম, ওমেগা কত বার করেছি 1.75, এখানে বসাও 1.75, ক্যালকুলেটারে ফেলো, 2 তারপর হচ্ছে শিফট মেরে পাই ভাগ অ্যান্সার, উত্তর আসলো 3.59 সেকেন্ড। টাইমটা যেটা ক্যালকুলেট হলো সেটা হচ্ছে 3.59 সেকেন্ড, টাইমটা যেটা ক্যালকুলেশন হলো সেটা হলো 3.59 সেকেন্ড। এত সময় পর এইটা ঘুরে আবার এখানে চলে আসবে। কোশ্চেনটা দারুণ কনসেপচুয়াল ছিল, খুব ভালো লেভেলের ব্রেন লাগাতে হবে ভাই, তবে গিয়ে কোশ্চেন করতে পারবে এই ধরনের কোশ্চেনগুলো। সবার আগে তোমাকে এটা দেওয়া ছিল, এটা দেওয়া ছিল, এটা ক্যালকুলেট করে নিতে হবে। এটা ক্যালকুলেট হয়ে যাওয়ার পর তারপরে আমরা কি করেছিলাম, এটা ক্যালকুলেট হয়ে যাওয়ার পর টেনশন ফোর্স তো এই লাইন বরাবর কাজ করছে সুতো থেকে বাইরের দিকে, তাহলে টি এর এই দিকের কম্পোনেন্ট টি কস থিটা, টি এর এদিকের কম্পোনেন্ট টি সাইন থিটা, সুতো মানে থাকার জন্য বাইরের দিকে একটা অপকেন্দ্র বল ফিল করছে, সেটা হবে এম ওমেগা স্কোয়ার, আর
নিচের দিকে এমজি ফোর্স ফিল করছে, দুটো ফোর্সকে ব্যালেন্স করবে, নর্মাল তো আবার ক্যালকুলেশন করবে, থিটা কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, সেই বুঝে ভ্যালু বসাবে ঠিকঠাক করে, সব কটা ডেটা চলে আসবে। তো গেল, এই একটা কোশ্চেন গেল। এরপর আমরা আরো একটা কোশ্চেন করব, চলো দেখি। আজকের সার্কুলার মোশনের যত মানে আমরা তো করছি হচ্ছে সব ধরনের অঙ্ক, এর বাইরে আর কোনো অঙ্ক পড়বে না। তো সেই কোশ্চেনগুলোর আজকে 3 নাম্বার প্রশ্ন দেখো কি বলছে। ঝুলন্ত দড়িতে বাঁধা একটি ভর অনুভূমিক তলে 5 সেন্টিমিটার বৃত্তপথে ঘুরছে। সেম কোশ্চেন, সেম টাইপের। এটা তোমরা এই অঙ্কটা করবার আগে আমি একটু সরে যাচ্ছি, কোশ্চেনটা স্ক্রিনশট নাও এবং এটাকে পজ করে ট্রাই মারো। আগে পজ করে নিজেরা ট্রাই করো, যদি পেরে যাও তোমরা জানবে যে নিজেকে একটা নিউটন ফিল আসবে, দেখবে। ঠিক আছে, নিউটন কি সায়েন্টিস্ট ছিল, তো আমার কাছ দিয়ে শিখেছিল, এরকম একটা ব্যাপার ফিল আসবে। সেই জন্য আমি সেই ফিলটা যাতে তোমাদের মধ্যে আসে, সেই জন্য কোশ্চেনটাকে পজ করে ট্রাই মারো। ঠিক আছে, সেই কোশ্চেনটাকে পজ করে এটাকে ট্রাই মারো আগে, তারপর আমার যে উত্তরটা আসবে সেই উত্তরের সাথে মিলিয়ে দেখো যে তোমার উত্তরটা মিলছে কিনা। সংসদ নমুনা প্রশ্ন করব, আগের টাইপ যেরকম শিখেছি পুরোপুরি সেম টু সেম টাইপের কোশ্চেন। সেমভাবেই একটা অনুভূমিক তলে একটা বৃত্ত পথে একটা বস্তু এরমভাবে ঘুরছে, এরমভাবে একটা বস্তুকে সুতো দিয়ে বেঁধে ঘোরানো হচ্ছে। মানে এই হচ্ছে তোমার ধরো সুতো দিয়ে বেঁধে এইভাবে বস্তুটাকে ঘোরানো হচ্ছে, এই হচ্ছে বস্তু মনে করো। ঠিক আছে, এই হচ্ছে বস্তু, এটা হচ্ছে বস্তুটাকে ঘোরানো হচ্ছে কিভাবে, অনুভূমিক তলে ঘোরানো হচ্ছে এভাবে। অনুভূমিক তলে যখন কোনো বস্তুকে ঘোরানো হয় সেটা দেখতে এরকম টাইপের লাগে। কিরকম টাইপের দেখতে লাগে? শেপটা দেখতে লাগে এরকম, এরকম শেপের দেখতে লাগে, এই দেখতে লাগে। ঠিক আছে, তাই তো মোটামুটি হয়েছে একটা আঁকা, আঁকলেই হলো। ঠিক আছে, মোটামুটি একটা আঁকা হয়েছে, এরকম টাইপের দেখতে লাগবে শেপটা। ঠিক আছে, বুঝতে পারা গেল কি বললাম। কি যেন ছোটখাটো সায়েন্টিস্টের নাম, নিউটনের থিওরি, তাই? ঠিক আছে, এরকম একটা ফিল আসছে না যদি নিজে পেরে গিয়ে থাকো? ঠিক আছে, নিউটনের লেভেল লোককে তোমার কাছে ছোটখাটো লোক ছিল, আমি সব জানি, এরকম মনে হচ্ছে, তাই না? যাই হোক, তাহলে ঝুলন্ত দড়িতে বাঁধা একটি ভর অনুভূমিক তলে 5 সেন্টিমিটার বৃত্তপথে ঘুরছে। এর যে রেডিয়াসটা যেটা, সেই রেডিয়াসটা হচ্ছে কত? 5 সেন্টিমিটার বৃত্তপথে ঘুরছে। মানে এর যে রেডিয়াস এখান থেকে স্টার্ট করে এতটুকু পর্যন্ত, সেই রেডিয়াসটা হচ্ছে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার বৃত্তপথে ঘুরছে। স্পর্শক বরাবর তার দ্রুতি 0.7 সেকেন্ড। স্পর্শক বরাবর তার দ্রুতি মানে এই স্পর্শক বরাবর যদি আমি ভেলোসিটি দেখি, তাহলে আমি দেখতে পাবো ভেলোসিটি এই লাইন বরাবর, বৃত্তের স্পর্শক বরাবরের ভেলোসিটি 0.7 মিটার পার সেকেন্ড। এটা দেখো, এরকম ধরনের কোশ্চেন দিলে সলিউশন করবার প্রসিডিওর সেম। আগে এই জায়গার অ্যাঙ্গেলটাকে থিটা মানো, এই জায়গার অ্যাঙ্গেলটা থিটা। এবার এখানকার অ্যাঙ্গেল থিটা যদি হয়, তাহলে আমি কি করব, সবসময় এটাকে দুটো কম্পোনেন্টে ভাঙবো। দুটো কম্পোনেন্ট কি কি? একটা হচ্ছে এই লাইন বরাবর একটা কম্পোনেন্ট থাকবে, এই লাইন বরাবর টেনশন ফোর্স কাজ করবে টি। এইখান থেকে এই দিক বরাবর একটা উপাংশ হবে। এই জায়গার অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এইখানকার অ্যাঙ্গেল থিটা মানে এখানকার অ্যাঙ্গেল অটোমেটিক্যালি থিটা হবে। এই দিকের লাইনটা কত হবে? এদিকটা হবে টি সাইন থিটা, এদিকটা হবে হচ্ছে টি কস থিটা। এদিকে কাজ করবে বাইরের দিকে এম ভি স্কোয়ার বাই আর, নিচের দিকে কাজ করবে হচ্ছে এম জি। সব এইভাবে যা করেছিলাম আগেরবার, সেম টু সেম রুল। যদি এই লাইন বরাবর টেনশন ফোর্স টি কাজ করে, তাহলে এর এই দিকের উপাংশ টি কস থিটা, এদিক বরাবর টি সাইন থিটা, এটা এম ভি স্কোয়ার বাই আর, এটা হচ্ছে এম জি। তোমরা জানো যে দিকটাতে অ্যাঙ্গেল থাকে তার দিকের পার্টটা টি কস থিটা হয়, আর যে দিকটাতে অ্যাঙ্গেল থাকে না তার দিকের পার্টটা টি সাইন থিটা। এবার কি করব, একবার আমরা টি কস থিটার সাথে এম জি কে ইকুয়াল করব, আর একবার টি সাইন থিটার সাথে এম ভি স্কোয়ার বাই আর কে ইকুয়াল করব। তাই করছি, একবার টি সাইন থিটার সাথে ইকুয়াল করে দিচ্ছি এম ভি স্কোয়ার বাই আর। এটা টি সাইন থিটা এদিকে, এম ভি স্কোয়ার বাই এদিকে, এটা ইকুয়াল হবে আগের বারের মতনই সেম। টি কস থিটার সাথে এম জি ইকুয়াল হবে, টি কস থিটা ইকুয়াল টু হবে হচ্ছে কি এম জি। সমীকরণ নাম্বার 1 এটা, সমীকরণ নাম্বার 2 এটা, দুটোকে ডিভাইড করো। তাহলে 1/2 যদি করো, তাহলে এটা বাই এটা বসবে, মানে টি সাইন থিটা বাই করব টি কস থিটা। এদিকে হবে এম ভি স্কোয়ার বাই আর বাই এম জি, এম ভি স্কোয়ার বাই আর বাই এম জি। টি কেটে গেল, এম আর এম কেটে গেল। সাইন থিটা বাই কস থিটা মানে হয়ে যাবে ট্যান থিটা, এটা হয়ে যাবে হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, জি নিচে কিছু নেই মানে 1 আছে।
তো দেখো এটাকে ধরে আমরা উল্টাবো, দেখতে লাগবে এরকম ভি স্কোয়ার বাই আর জি, এরকম দেখতে লাগবে। ঠিক আছে, তুমি এটাকে উল্টে দাও, একটা চলে যাবে ওপরে, জিটা থাকবে নিচে, তাহলে আর জির গুণ হয়ে ভি স্কোয়ার বাই হয়ে যাচ্ছে আর জি। ট্যান থিটা ইজ ইকাল টু হচ্ছে ভি স্কোয়ার বাই হচ্ছে আর জি হচ্ছে। ট্যান থিটাটাই জানি না, ভি আমরা জানি। ভি কত? ভি হচ্ছে স্যার ভি 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 এই যে ভি 0.7, এখানে বসাও সেটা 0.7 তার স্কোয়ার। রেডিয়াস কত? রেডিয়াস 5 সেন্টিমিটারের রেডিয়াস 5। জি কত? জি স্যার জি তো 9.8 হবে, হ্যাঁ 9.8, তাহলে 9.8 দুটোকে ডিভাইড করো তো কত আসে দেখো তো। 0.7 স্কোয়ার বাই 5 ইন্টু 9.8 করো। এখানে দেখো 0.7 স্কোয়ার ভাগ 5 ইন্টু 9.8, ক্যালকুলেটারে মারলাম, উত্তর আসলো 0.01। ও এটা সেন্টিমিটারে ছিল, সরি সেন্টিমিটারে ছিল, মিটারে নিতে হবে, ভুলে গেছি এটা। তাহলে মিটারে নিতে হলে এটাকে ওপরে একটা 100 দিয়ে গুণ করে দিচ্ছি, ঠিক আছে? কারণ কি ভাবো তো, যদি রেডিয়াস যদি 5 সেন্টিমিটার হয় তাহলে মিটারে নিতে হলে কি করতে হবে, আর ইজ ইকাল টু 5/100 করতে হবে, এটা হয়ে যাবে মিটারে 5/100 করতে হতো। তো 5-এর নিচে যদি 100 থাকতো, সেই 100টা তো সেই আবার উল্টাতো না, 100টা তো উল্টালে এই 100টা নিচে আর থাকতো না, ওপরে চলে যেত। সেই জন্য আর 100টা নিচে না লিখে একেবারে ওপরে পাঠিয়ে দিলাম। বুঝতে পারলাম আমি কি বললাম কথাটা? রেডিয়াস কত? 5/100, এত তো মিটারে, এটা তো মিটারে, নিচে 5/100 আছে, তো এখানে 5/100 হয়তো হতো, কিন্তু সেই 100টা তো আবার উল্টাতো, 100টা তো উল্টালে 100টা উপরে চলে যেত, এই তো হতো। সেই জন্যই 100টাকে উপরে পাঠিয়ে দিয়েছি একবারে, ঠিক আছে? ইন্টু যদি 100 করি তো উত্তর আসছে 1 আসছে। এখান থেকে আমরা ট্যান থিটার যে মান পাচ্ছি, ট্যান থিটার মান 1 পাচ্ছি। এবার ট্যান থিটার মান 1 মানে কত ডিগ্রি তুমি নিজেও জানো, 45 ডিগ্রিকে বোঝায়, থিটার মান 45 ডিগ্রি। কারণ ট্যান থিটার মান 1 এসছে মানে এটা কনফার্ম হয়ে গেলাম যে ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান 45, তো থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, 45 ডিগ্রি, মানে এই জায়গার অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। এই যে মানে সুতোটাকে বেঁধে যে তুমি এরমভাবে ঘোরাচ্ছ না ঢিলটাকে, এই জায়গার অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, এটা আমরা কনফার্ম হয়ে গেলাম। তো এই কোশ্চেনটা দেখো সংসদ নমুনা কোশ্চেন ছিল, আই হোপ তুমি মেলাতে পেরেছিলে। আগের অঙ্কটা যদি কেউ ভালো করে বুঝতে পেরে থাকো তাহলে এই অঙ্কটা সে মেলাতে পারবে কনফার্ম। একবার পজ করে ট্রাই করো, ঠিক আছে? যারা ভিডিওটা দেখলে একবার পজ করে ট্রাই করে দেখো যে মিললো কিনা আগে, তারপর আমার উত্তরটা দেখো, তাহলে কিন্তু লাভ আছে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটা খুব ভালো একটা কনসেপচুয়াল কোশ্চেন যেটা এখন করতে চলেছি। এই টাইপের কোশ্চেন বইতে দেখবে অনেক ধরনের পাবে, সার্কুলার মোশনের উপর খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে? সেতুর কোশ্চেন মানে ব্রিজ বানানো। মানে তুমি একটা কথা ভাবো, তুমি যদি এই কোশ্চেনটা তুমি শিখতে পারো, যখন তুমি আগামী দিনে যদি ইঞ্জিনিয়ার হও, সিভিল ইঞ্জিনিয়ার স্পেশালি, তোমাকে যখন সেতু বানাতে হবে না, তোমাকে যখন সেতু মানে ব্রিজ যখন বানাতে হবে, সেই ব্রিজটার কতটা রেডিয়াস নেবে, হ্যাঁ সেই ব্রিজটার কত ক্ষমতা হবে, ফোর্স কত, ওর উপর দিয়ে কত গাড়ি যেতে পারবে, ম্যাক্সিমাম একটা গাড়ি গেলে সেটার স্পিড কতটা হতে পারে, এই ধরনের জিনিসগুলো সম্পর্কে একটা তুমি আইডিয়া পাবে, বেসিক আইডিয়া হলো তুমি পাবে। ঠিক আছে, দেখো কি বলছে আর্চের মতন বাঁকানো একটি সেতুর পরিকল্পনা করতে হবে। মানে আমাকে একটা সেতু বানাতে হবে, সেই সেতুটা আর্চের মতন হবে। আর্চ মানে জানো, ধনুকের মতন দেখতে সেতুটা হবে, মানে এরকম টাইপের শেপ হবে সেতুটার, মানে সেতুটা দেখতে হবে এরকম টাইপের সেতু হবে, ধনুকের মতন দেখতে। তাহলে আর্চের মতন বাঁকানো একটা সেতুর পরিকল্পনা করতে হবে যাতে গাড়িগুলি সর্বাধিক 180 কিলোমিটার পার আওয়ার বেগে সেতুর সর্বোচ্চ বিন্দুর ওপর দিয়ে না লাফিয়ে যেতে পারে। মানে যখন এই সেতুটার ওপর দিয়ে গাড়ি যাবে সর্বোচ্চ বিন্দুর ওপর দিয়ে, ধরো এখান থেকে কোনো গাড়ি উঠলো, সেতুর ওপর দিয়ে উঠছে ব্রিজের ওপর উঠছে এখান দিয়ে গেল, গিয়ে এখান থেকে নেমে যাবে সেতু থেকে। তাই তো হয়, তুমি নিশ্চয়ই দেখেছো, ব্রিজের ক্ষেত্রে তো তাই ঘটনা ঘটে না? ব্রিজের ক্ষেত্রে তাই ঘটনা ঘটে। কি ঘটে, যে এখান থেকে সেতুর নিচ থেকে গাড়িগুলো উঠতে ওপরে যায়, ওঠার পর আবার এপার থেকে নেমে যায়। ব্রিজের ওপর তাইভাবে গাড়ি চলে, দেখেছো? এবার বলছে গাড়িটা যখন এখান থেকে উঠে যখন এই সেতুর একদম টপমোস্ট পয়েন্টে আসবে, এই জায়গাতে যখন গাড়িটা থাকবে, এই হচ্ছে আমার গাড়ি, এই হচ্ছে আমার স্পেশাল কার অডি, এটা ঠিক আছে, এটা হচ্ছে অডি, ঠিক আছে, এটা হচ্ছে অডি, যা 3টে চাকা আমি ধরলাম বোঝার জন্য, ঠিক আছে? এটা অডি, 3টে চাকাওয়ালা অডি, অটো হয়ে গেছে স্যার, ঠিক আছে? তো এই অডিটা যখন এইটার উপর দিয়ে যাবে, অডি, ঠিক আছে, যখন এটার উপর দিয়ে যখন যাবে তখন কি হবে, এই সর্বোচ্চ বিন্দু এই জায়গাটা, সেতু বরাবর উঠছে এইখানে যখন যাবে এটা সর্বোচ্চ বিন্দু। এখান থেকে যাওয়ার সময় ওরা ম্যাক্সিমাম স্পিড থাকবে 180 কিলোমিটার পার আওয়ার। এই জায়গাটাতে ওর ম্যাক্সিমাম স্পিড হবে 180 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এরমভাবে সেতু বানাতে হবে।
এর মানে এই ব্রিজটার ক্ষমতা ভাবো যে একটা গাড়ি এর উপর দিয়ে 180 কিলোমিটার বেগে যাচ্ছে সর্বোচ্চ বিন্দুতে, তাও ব্রিজটা ভাঙছে না, এরকম একটা ব্রিজ বানাতে হবে তোমাকে। ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে এই জায়গায় যে ভেলোসিটি হবে সেটা হচ্ছে টপ মোস্ট পয়েন্টে, একদম সর্বোচ্চ বিন্দু এই জায়গাতে 180 কিলোমিটার পার আওয়ার। তাহলে ভেলোসিটিটা একটুখানি সাইডে লিখে রাখি। তা ভেলোসিটিটা কত স্যার? ভেলোসিটি হচ্ছে 180 কিলোমিটার পার আওয়ার। একটা কথা শিখিয়ে দিই, যারা সার্কুলার মোশনে ভিডিও দেখেছো তোমরা জানো যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে হলে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তো 180 থাকলো, এর সাথে 5/18 দিয়ে তুমি যখনই মাল্টিপ্লাই করবে এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। তাহলে 18 আর 180 কেটে গেলে 10 থাকবে, 10 আর 5 গুণ করলে ভেলোসিটি আসবে হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, এবং এটা হবে ম্যাক্সিমাম ভেলোসিটি। এটা হবে ম্যাক্সিমাম ভেলোসিটি, এটা হবে ম্যাক্সিমাম ভেলোসিটি, ভি ম্যাক্স হবে হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। মানে এখান দিয়ে যখন গাড়িটা যাবে 1 সেকেন্ডের মধ্যে 50 মিটার চলে যাবে, এত ফাস্ট গাড়ি যাবে এইখান থেকে। তো যাই হোক, সবই ঠিক আছে, ভালো কথা, গাড়ি যাচ্ছে এত ফাস্ট বেগে। তো এবার ভাবো এই গাড়িটা যখন যাবে এর ওপর একটা লম্ব প্রতিক্রিয়া বল বাইরের দিকে কাজ করবে, ঠিক আছে? বা তুমি বলতে পারো এই গাড়িটার থেকে বাইরের দিকে একটা ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে mv²/r, যেটা গাড়িটাকে ছিটকে বাইরের দিকে পাঠানোর চেষ্টা করবে। কারণ তুমি যদি ভাবো এটা দেখতে থাকলে এটা কিন্তু একটা টাইম পর সার্কুলার, এটা কিন্তু একটা টাইম পর সার্কুলার, কিন্তু তুমি ভাবো এটা কিন্তু পুরোটা ভাবলে কিন্তু এটা একটা সার্কুলার পাথ। তো সার্কুলার পাথের মধ্যে যদি কোনো একটা বডি যায়, সার্কুলার পাথের মধ্যে যদি কোনো একটা বডি যায়, তাহলে সেই বডিটার বাইরের দিকে যে ফোর্সটা কাজ করে সেটা mv²/r, আর সেই বডিটার নিচের দিকে যে ফোর্স কাজ করে সেটা হচ্ছে mg, নিচের দিকে যে ফোর্স কাজ করে সেটা mg। এখন এটা লাফিয়ে যাবে না, এটা এর উপর দিয়ে লাফিয়ে যাবে না। লাফিয়ে যাবে না মানে কি বলো তো? যখন তুমি লাফাও তখন তুমি ভূমির সাথে কন্ট্যাক্টে থাকো না, তখন কিন্তু তুমি ভূমির সাথে কন্ট্যাক্টে থাকো না। তো এখানে লাফানো না বলেছে, না লাফিয়ে বলেছে। তার মানে কি না লাফিয়ে মানে কি? না লাফিয়ে মানে এই কথাটার মানে এটা বোঝায় যে এই গাড়িটা ভূমির সাথে, মানে এই যে ব্রিজের সাথে কন্ট্যাক্টে থাকবেই। লাফালে তো ভূমির সাথে কন্ট্যাক্টে থাকতো না। তুমি লাফিয়ে দেখো, যেখানে বসে আছো, যেখানে বসে তুমি পড়ছো সেখানে লাফিয়ে দেখো, তুমি ভূমির সাথে ওপর দিকে উঠে যাবে, ভূমির সাথে কন্ট্যাক্টে থাকবে না। ঠিক একই রকম ভাবে এখানে বলছে না লাফিয়ে, কথাটা বলছে না লাফিয়ে। না লাফিয়ে মানেটা কি? না লাফিয়ে মানে হলো যে এই গাড়িটা ভূমির সাথে কন্ট্যাক্টে থাকবে, মানে এর নিচের দিকের যে mg ফোর্স আর ওপর দিকের যে mv²/r এই দুটো সমান হবে। যদি লাফানোর কেস দিত তাহলে গাড়িটা তো ওপর দিকে চলে যেত, সেক্ষেত্রে mv²/r বেশি হতো আর mg সেক্ষেত্রে কম হতো। আর যদি mg বেশি হয়ে যেত তাহলে গাড়ি তো ব্রিজ ভেঙে পড়ে যেত নিচে। কোনোটাই তো হচ্ছে না। mv²/r বাইরের দিকে যতটা, mgও নিচের দিকে ততটা, তবেই তো গাড়িটা এই ব্রিজের সাথে কন্ট্যাক্টে থাকবে, নিচের দিকে যত ফোর্স কাজ করবে, ওপর দিকে তত ফোর্স কাজ করবে, তবেই না ব্রিজের সাথে কন্ট্যাক্টে থাকবে। যদি একটা এই দিকের ফোর্স বেশি হতো, গাড়ি তো ছিটকে বাইরে বেরিয়ে যেত, ব্রিজ থেকে ওপরে চলে যেত। তো তার মানে কি mg আর mv²/r হচ্ছে সমান। তো সেটা যদি সমান হয় তাহলে আমরা এরকম লিখতে পারি mv²/r ইকুয়াল টু হচ্ছে mg লিখতে পারি। এবার বলেছে সর্বনিম্ন বা সর্বোচ্চ কোনটা বক্রতা ব্যাসার্ধ হবে সেটা বার করতে দিয়েছে। ভালো কথা, করব। m আর m কাটাও, আরটাকে এদিকে গুণ করো, v² চলে আসবে কত? rg আসবে, v² আসবে rg। দেখো আমাদের ভেলোসিটিটা হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে? জিটাকে নিচে পাঠাও, v²/g ইজ ইকাল টু r। ভেলোসিটি কত স্যার? 50, 50 স্কোয়ার, জি কত সবাই জানে 9.8 ইজ ইকাল টু r। এটাই রেডিয়াস হবে 50²/9.8। ক্যালকুলেটারে মেরে দেখি কত হয়। 50 স্কোয়ার ভাগ 9.8, 255.1 অ্যান্সার পাচ্ছি। এটা করে ক্যালকুলেটারে মেরে আসছে r ইকুয়াল টু 255.1 এত মিটার। তার মানে ব্যাপারটা হলো তুমি যে এই যে আর্কটা বানিয়েছো না, এই যে আর্কটা বানিয়েছো, এর এই সেন্টার থেকে এর যে ডিস্টেন্সটা নেবে সেই ডিস্টেন্সটা আরটা হবে 255.1। এত মিটারের তোমাকে কার্ভ বানাতে হবে, এত মিটার রেডিয়াসের কার্ভ তোমাকে বানাতে হবে ব্রিজটার। এই ব্রিজটার যে কার্ভটা বানাবে তার রেডিয়াসটা হবে 255.1 মিটার। আই হোপ তুমি বুঝতে পেরে গেছো। এটাই উত্তর আছে, বইতে চেক করে দেখতে পারো, প্রশ্নবিদটা যারা ফলো করো এটাও চেক করে দেখতে পারো, উত্তর এটাই আছে 255.1 মিটার। বইতে ওরা
0.1টা লেখেনি, শুধু 255 লিখেছে, কারণ ওরা ওটাকে 10 দিয়ে ভাগ করেছে, জিটাকে 10 ধরেছে, আমরা 9.8 ধরে করেছি, পারফেক্ট অ্যান্সার এসছে আমাদের, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বুঝতে পারা গেল এতটুকু অবধি? ঠিক আছে, চলো, তো এতটুকু অবধি আমরা এটা করলাম। 4 দাগের কোশ্চেনটা হলো। এবার 2-3টে পাতি প্রশ্ন আছে যেগুলো ডাইরেক্ট ফর্মুলায় ফেললেই হয়ে যায়, সেটা দিয়ে আমরা করলে আমাদের সার্কুলার মোশন কমপ্লিট হয়ে যাবে। দেখো, এই যে কোশ্চেনটা করছি এটা 2012 সালের প্রশ্ন, একদমই পাতি প্রশ্ন। ডাইরেক্ট একটা ফর্মুলা আছে, tan θ = v²/rg। লিখছি দেখো, tan θ = v²/rg। এই ফর্মুলাটা আছে। তোমরা সার্কুলার মোশনে জানো যে কোনো একটা বৃত্তপথে যদি কেউ বাঁক নেয়, সে উল্লম্বের সাথে যতক্ষণে হেলে থাকে সেটা হচ্ছে থিটা, এবং সেখান থেকে সমীকরণটা তৈরি হয়েছিল tan θ = v²/rg। যারা জানো না তারা বই খুলে চেক করবে, বইতেও করে দেওয়া আছে। ধরো এরকম একটা সার্কুলার পাথ আছে, এরকম একটা সার্কুলার পাথ রয়েছে, ঠিক আছে? তো যদি কেউ একজন ব্যক্তি থাকে, সেই ব্যক্তিটা যখন বাঁক নেবে, এদিকে ধরো বাঁক নিল, ঠিক আছে, উল্লম্বের সাথে ধরো এদিকে হয়তো বাঁক নিচ্ছে, উল্লম্বের সাথে কি করছে, এদিকে বাঁক নিচ্ছে, তো এদিকে একটা কোণে হেলে যাবে, সেই কোণটা হচ্ছে এখানকার কোণটা থিটা। ব্যক্তিটা যদি এরম জায়গা থাকে তাহলে তার নিচের ওজন নিচের দিকে কাজ করছে, সেটা হচ্ছে mg। এদিকে যদি বেঁকে যায়, এদিকে যদি বেঁকে যায় তাহলে হ্যাঁ, তো এবার এই জায়গাটাতে কি হয়, ভেলোসিটি যদি এই দিকে থাকে, তো সরি, নর্মাল রিঅ্যাকশন ফোর্স যদি এই দিকে থাকে, সে যখন বাঁক নিচ্ছে তার নর্মাল রিঅ্যাকশন ফোর্স তো এই দিকে হয়ে যাচ্ছে আরটা, তো আর এর একটা উপাংশ এই দিকে চলে আসে, সেটা হচ্ছে আর কস থিটা। আর একটা উপাংশ তাহলে আর কস থিটা কার সাথে সমান হয়ে যাচ্ছে, mgর সাথে। আর একটা উপাংশ কোন দিকে থাকছে, এদিকে, সেটা হচ্ছে আর সাইন থিটা। সেটা কি, সেটা হচ্ছে এদিকের mv²/r তার সাথে সমান হচ্ছে। ব্যাপারটা কি হলো, যে কোনো একটা ব্যক্তি যদি থাকে, সেই ব্যক্তিটা যখনই এদিকে হেলে যাচ্ছে তখন তার আর, অর্থাৎ নর্মাল রিঅ্যাকশন ফোর্স যেটা, সেটা এদিকে আর হলে, সেটাই উল্লম্বের সাথে যদি থিটা কোণ বানায়, তাহলে এদিকেরটা হবে আর কস থিটা, আর এই দিকেরটা হবে আর সাইন থিটা। তুমি বুঝতে পারলে কিনা দেখো আরেকবার, এই দিকটা যদি হয় আর, তাহলে আর এর এদিকের উপাংশটা হবে আর কস থিটা, এদিকেরটা হবে আর সাইন থিটা, হয়ে গেল। আচ্ছা, এবার এই দিকের ফোর্সটা ব্যক্তিটাকে সার্কুলার পাথের ভেতর দিকে রাখার চেষ্টা করবে, অপকেন্দ্র বল যেটা বাইরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে সেটা mv²/r। তাহলে আর সাইন থিটার mv²/r সমান আর কস থিটার mg সমান, দুটো ইকুয়েশন মানিয়ে দুটোকে ভাগ করলে দেখবে এইটাই আসবে, tan θ = v²/rg। এর প্রমাণ বইতে আছে, দেখে নেবে একবার, দেখলে বুঝতে পারবে। জাস্ট খালি এই অঙ্কটা করবার জন্য যা লাগবে সেটুকু আমি বলছি, ডাইরেক্টের মধ্যে ডেটা বসাও হয়ে যাবে। tan θ = ভির ভ্যালু 24.25, এর মধ্যে লেখো 24.25 তার স্কোয়ার, রেডিয়াস কত, 34.64 রেডিয়াস, 34.64 রেডিয়াস, জি কত, জি হচ্ছে 9.8। এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে কত মান আসে দেখো। তো প্রথমত 24.25 তার স্কোয়ার ভাগ 34.64 ইন্টু 9.8 ভাগ করে উত্তর আসলো 1.732। তাহলে ট্যান থিটার যে মান আসলো সেই মানটা আসলো কত, 1.732, এটা মান আসলো। এবার ট্যান ইনভার্স শিফট মেরে যদি আমরা ট্যান ইনভার্স মারবার পর 1.732 যদি মারি ক্যালকুলেটারে, তাহলে উত্তর আসছে 60 ডিগ্রি। থিটার মান চলে আসছে কত ডিগ্রি, 60 ডিগ্রি চলে আসছে। এটা থিটার মান 60 ডিগ্রি আসছে। ট্যানটাকে ওদিকে পাঠাও, ট্যান ইনভার্স হয়ে যাবে, ট্যান ইনভার্স থেকে উত্তর আসবে হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি মতন অ্যান্সার আসছে। 12 সালের কোশ্চেনটা সহজ হয়ে গেল, শেষ হয়ে গেল। আর একটাই কোশ্চেন বাকি সার্কুলার মোশন থেকে, দেখা যাক কি হয়। চলে আসলাম লাস্ট প্রশ্নতে, যেখানে বলছে একজন সাইকেল আরোহী হবে, এখানে একটা সাইকেল আরোহী, একজন সাইকেল আরোহী 36 কিলোমিটার/আওয়ার বেগে একটা বৃত্তাকার পথে বাঁক নিয়েছে। তাহলে তার যে ভেলোসিটি, যেটা সাইকেল আরোহীর যে ভেলোসিটি, সেটা হচ্ছে 36 কিলোমিটার/আওয়ার। আমরা বারবার বলি যে কিলোমিটার/আওয়ারে অঙ্ক করব না, মিটার/সেকেন্ডে অঙ্ক করব, 5/8 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে v = 36 × 5/18 দিয়ে মাল্টিপ্লাই করার পর 36 আর 18 কেটে গিয়ে এখানে 2 থাকে, অর্থাৎ হয়ে যাবে 10 মিটার/সেকেন্ড। ভির মান বেরিয়ে গেল 10 মিটার/সেকেন্ড। আচ্ছা,
উল্লম্ব দিকের সাথে কত ডিগ্রি কোণে বেঁকে যাচ্ছে? 30 ডিগ্রি কোণে। তাহলে থিটার যে মান সেটা হচ্ছে 30 ডিগ্রি। জি আমরা জানি 9.8 হয়। আমাদেরকে পথটার রেডিয়াস বার করতে দিয়েছে, তাহলে ওই ফর্মুলাটা ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই হচ্ছে আর জি, সেম ফর্মুলা ইউজ করো। ট্যান থিটার মান হচ্ছে কত? ট্যান থিটার মান কত? 30 ডিগ্রি, ঠিক আছে। ভি কত? ভি হচ্ছে 10 স্কোয়ার, আর জানি না জির মান কত? জির মান 9.8। ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, ঠিক আছে। 10 স্কোয়ার মানে হচ্ছে 100, আর ইন্টু 9.8 হবে। 9.8 নিচে আছে ওপরে যাবে, 100টা ওপর থেকে নিচে আসবে, তাহলে হবে 9.8 বাই 100টা নিচে চলে আসবে 100√3 ইজ ইকাল টু হচ্ছে 1/r, ঠিক আছে। কারণ 1 ওপরে নিচে আর, এটাকে উল্টে দাও, তাহলে হয়ে যাবে 100√3 বাই 9.8, আর 8টা উল্টে যাবে আর, তাহলে এটা হচ্ছে ভ্যালু 100√3 বাই হচ্ছে 9.8, যেটা আসবে ক্যালকুলেটারে মেরে সেটাই অ্যান্সার। কত আসছে? 100√3 ভাগ 9.8 করে ক্যালকুলেটারে মেরে অ্যান্সার আসলো 17.67। তাহলে রেডিয়াস কত বেরিয়ে গেল? বৃত্তাকার পথটার রেডিয়াস বেরিয়ে গেল হচ্ছে 17.67। এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে রেডিয়াস আসলো 17.67 আসছে। এত মিটার আসছে হচ্ছে বৃত্তাকার পথটার রেডিয়াস। যাই হোক, এতটুকু অবধি অঙ্কটা হয়ে গেল। এবার দেখো, এই টপিকটার যতগুলো কোশ্চেন হয় সার্কুলার মোশনের আমরা সব শেষ করলাম। তোমাদের এই টপিকের ওপর আর যা যা অঙ্ক হতে পারে সেরকম আর কিছু অঙ্ক সেরকম হয় না, মানে তোমাদের বোর্ডসে পড়বার মতো। তোমরা একটা কাজ করবে, আমি স্ক্রিনের ওপর দেখো দুটো কোশ্চেন আমি দিয়েছি, সেই দুটো কোশ্চেনের উত্তর কি হবে করে কমেন্ট সেকশানে এটা জানাবে, ঠিক আছে। তো যার যেটা উত্তর বলে মনে হচ্ছে বাড়িতে বসে ক্যালকুলেশন করবে। আজকের ক্লাসটা যদি ভালো করে দেখে থাকো, হোমওয়ার্ক হিসাবে দুটো কোশ্চেন থাকলো, বাড়িতে করবে, এবং তোমরা পরের দিনে আমি কমেন্টে রিপ্লাই করে দেবো। যদি সঠিক উত্তর দাও আমি কমেন্টে রিপ্লাই করবো সবাইকে, ঠিক আছে। চলো টাটা।